পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নমস্কার দিদি, আমি এসেছি বেহালা শিলপাড়া থেকে। আগে আমি স্টেজ পারফর্মার ছিলাম, তো স্টেজ পারফর্মার থেকে কিভাবে আমি একজন সাকসেসফুল প্রোগ্রাম অর্গানাইজার হয়ে উঠি সেই গল্পই আজকে করব। শুনবো সব তোমার গল্প। নমস্কার দিদি, আমি বাগমারি থেকে আসছি। আমার বাবা একজন প্রেশার ড্রাইভার ছিলেন, তো সেই জায়গা থেকে আমি একজন গাড়ির ওনার কি করে হলাম এবং আমার জীবনে প্রভু যিশুর আশীর্বাদ কিভাবে মিরাক্কেল ঘটিয়েছে সেই গল্পই তোমার কাছে করবো দিদি। ওকে জলি, সব শুনবো তোমার বিজনেসের গল্প। নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমানের ইটলা গ্রাম থেকে আসছি। আমি আমার ইচ্ছা শক্তির দ্বারা কিভাবে নিজে আজকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেই গল্প আপনার সাথে আমি শেয়ার করতে এসেছি। কিসের ব্যবসা তোমার? আমার মুড়ি ফ্যাক্টরি। আচ্ছা, নমস্কার দিদি, আমি হুগলি জেলার খানপুর গ্রাম থেকে আসছি। আমি নিজের প্রচেষ্টায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ করে এখন ইউনিভার্সিটিতে পড়ছি, এমএ করছি। তো আমি কিভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করা সত্ত্বেও আমি এই এত দূর আসতে পেরেছি, এই গল্পই আমি তোমার সাথে করতে এসেছি। মার্জনা, প্রোগ্রাম অর্গানাইজার। হ্যাঁ ম্যাম। কিভাবে আসলে প্রফেশন? আগে স্টেজ পারফর্ম করতে, কি স্টেজ পারফর্ম করতে? আবৃত্তি, নাচ, সঞ্চালনা এই দিয়ে শুরু করি আমার পথ চলা 2015 সালে। তখন বিভিন্ন অর্গানাইজার যারা প্রফেশনালি কাজ করেন তাদের কাজ আমি দেখতাম, কিভাবে তারা সেলিব্রিটি কন্ট্যাক্ট করেন, কিভাবে তারা ডিল করেন, এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে যাই। এবং আমার যেটা মানে ভালো দিক ছিল সেটা হচ্ছে আমার অনেক কন্ট্যাক্ট ছিল, আমার অনেক যোগাযোগ ছিল। তখন কোনো রকম পয়সা কড়ি ছাড়াই আমি কাজটা করতাম। তখন অর্গানাইজাররা আমাকে বলতো যে আচ্ছা তুমি যে আমাদেরকে এরকমভাবে প্রোগ্রাম দিচ্ছ, তো তুমি একটা কাজ করো, তুমি নিজের কিছু লাভ রেখে তুমি প্রোগ্রামগুলো আমাদের দাও। আমি তখন অর্গানাইজারদের যে রেটটা আমি বলতাম সেখান থেকে আমার লভ্যাংশটাকে ধরে আমি বলতাম। কম্পিটিশন তো ভেরি টাফ, কিভাবে নিজেকে ধরে রাখো? যেটা আমার বলতে পারেন একটা নীতি, সেটা হচ্ছে আমি বিভিন্ন ফেস্টিভ্যালে একটা ডিসকাউন্ট দিই। সাধারণত কিন্তু এই ইভেন্টের ওপরে কোনো ডিসকাউন্ট হয় না। ইভেন্টেও ডিসকাউন্ট? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন আমি এখন প্রচার করছি, এই দিনের মধ্যে বুকিং করলে এত% ডিসকাউন্ট পাচ্ছি, মানে টোটাল অ্যামাউন্টের উপর তুমি একটা ডিসকাউন্ট? টোটাল অ্যামাউন্টের উপর আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি। এই জন্যই হয়তো আস্তে আস্তে এগোচ্ছি। অর্গানাইজাররা যারা প্রোগ্রাম করবে আমাকে দেখেছে, হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করেছে, যেরকম হয়েছে যে একরকম আমি রেট বলেছি, তারা বলছে না আপনার সাথে এরকম কথা হয়নি, তখন সেক্ষেত্রে না আমাকে এখন কল রেকর্ডিং রাখতে হয় যে আপনার সাথে আমার এই কথাটা কিন্তু হয়েছিল। এবং হয়তো সেলিব্রিটি স্টেজে উঠেছে, মারামারি লেগে গেছে দিদি, এরকম হয়, আমাকে স্টেজে উঠে বলতে হয় প্লিজ আপনারা বসুন, নইলে কিন্তু আমি প্রোগ্রাম স্টপ করে দেবো। পরিবারে কি আছেন মার্জনা? আমার বাবা মা, আমার বৃদ্ধ দিদা আছে, আমার বোন আছে, মামার মেয়ে, আমার ভাই, আর আজকে আমার সাথে এসেছেন আমার জেঠু জেঠিমাও এসেছেন। বিয়েও তো হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ডও আছে অবশ্যই বেহালার। নামটা কেন বলছো না? বাচ্চা আছে না, ওটা একটা সুবিধে। জলি, গাড়ির বিজনেস তোমার? হ্যাঁ, একসময় বাবা গাড়ি চালাতেন। হ্যাঁ হ্যাঁ। কিভাবে শুরু হয়েছিল পুরো ব্যাপারটা? ছোটবেলা থেকেই অনেক কষ্টের মধ্যে মানুষ হয়েছি, বাবাকে অন্যের গাড়ি চালাতে দেখেছি। এমনও দিন গেছে যে বাবা গাড়ি পায়নি, পরের দিন কিভাবে হাঁড়ি চাপবে সেই কথা ভাবতে হয়েছে। তখন থেকেই চিন্তা করতাম যে আমার যদি একটা নিজের গাড়ি থাকতো তাহলে বাবাকে এরকমভাবে কষ্ট পেতে হতো না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার জীবনে আমার হাজব্যান্ড আসে এবং তখন ওর সঙ্গে আমার কন্ডিশন হয়েই যায় যে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে, তো আমার বাবা মাকে কিন্তু তোমাকে দেখতে হবে। তো ও বলেছিল তোমার প্রবলেম মানে আমার প্রবলেম। আমার যখন বাচ্চা পেটে আসে তখন ঠিকঠাকই চলছিল, যখন 4 মাস কি 5 মাস তখন হঠাৎ আমাকে ডক্টর বলেন যে তোমার বেবি ঠিকঠাক নয়। তো আমার হাজব্যান্ড শাশুড়িকে ডেকে নিয়ে ওই ঘরে বলছে মা এরকম এরকম ব্যাপার। আমি বলছি কিছু কি হয়েছে? না কিছু হয়নি, তুমি পড়াও না, তোমার কোনো চাপ নেই। মাকে ডাকে যে জানেন তো এরকম এরকম হয়েছে, জলিকে কি করে ফেস করব আমি বুঝতে পারছি না, আপনি একটু জলিকে বুঝিয়ে বলুন। আমার এক মাসি আছে, সে খুব যিশুর ভক্ত, প্রভু যিশুর ভক্ত, তো এরকম প্রার্থনা আছে, তুই প্রার্থনায় যাবি, অনেক কিছু হয়। তো সেখানে দিদি প্রার্থনা হচ্ছে, 40 থেকে 50টা লোক শুধু আমার জন্য প্রার্থনা করছে যে এরকম একটা প্রবলেমে রয়েছে, এই প্রবলেম তো প্রভু যিশু তোমার নামে উদ্ধার হোক, প্রবলেম থেকে বেরিয়ে আসুক। তো তার 1 সপ্তাহ বাদে টেস্ট হলো, মানে যেখানে ডাক্তার 99% বলে দিয়েছিল তোমার এরকম ব্যাপারটা হবে, 1 সপ্তাহ বাদে রিপোর্টে দেখলাম আমার বেবি ওকে, আমার বেবির কোনো প্রবলেম নেই। তখন থেকে আমার প্রভু যিশু আমার গায়ে কাটা দিচ্ছে, তখন থেকে প্রভু যিশু আমার মনে গেঁথে গেল। কত বড় ছেলে? এই তো 7 বছরের দিদি। রঞ্জিতা, মুড়ির ফ্যাক্টরি তোমার কিভাবে শুরু হলো? আমি ছোট থেকে দেখতাম আমার বাবা পেশায় ব্যবসায়ী। বাবার কি ব্যবসা ছিল? ধান চালের ব্যবসা। আচ্ছা। আর ব্যবসার প্রতি আমার প্রচন্ড ইন্টারেস্ট ছিল, কিন্তু বাবার ব্যবসাটা না।
এই ব্যবসাটা সম্পূর্ণ আমি নিজের হাতে তৈরি করি। আমি যখন তৈরি করি তখন আমি গ্র্যাজুয়েশনে সেকেন্ড ইয়ার। মিল যেভাবে স্ট্যান্ড আপ করছিল তাতে আর ধান চালের ব্যবসা চলবে না, যেহেতু তাতে কস্টিং বেশি, লেবার খরচ বেশি, মানে যেখানে চালের দাম কম পাবে সবাই সেখানেই যাবে ব্যবসায়ীরা। কিন্তু হঠাৎ করে মুড়ি কেন এত ব্যবসা থাকে? মুড়ি কেন বলতে, আমার বাবার যে ধান চালের কারবারটা ছিল, ব্যবসাটা ছিল, সেখানে যে চালটা হতো সেটাও কিন্তু মুড়ির চাল। তখন ছিল গ্রামের দিকে হাতে ভাজা মুড়ি, সেটাই শহরের দিকে সাপ্লাই হতো। মেশিনারি মুড়ির চাহিদা বাড়বে, তা না হলে চলবে না, কারণ এত প্রোডাকশন হাতে ভেজে কেউ মুড়ি দিতে পারবে না। হাতে ভাজা মুড়ি আর মেশিনের মুড়ি কি তফাৎ? মেশিনের মুড়ি বলতে আমাদের যে মুড়িটা হয় সেটা কিন্তু হাতে ভাজা না হলেও পুরো সেম হাতে ভাজা মুড়িরই, কারণ আমাদেরটা হচ্ছে সাদা মুড়ি। আমাদের মার্কেটে দু রকমের মুড়ি চলে, এক হচ্ছে সাদা, এক হচ্ছে ললাট। আমরা ললাট বা লাল মুড়ি করি না, আমরা হচ্ছে সাদা মুড়ি করি। লাল মুড়িটা কি জিনিস? লাল বা ললাট মুড়িটা হচ্ছে এই যে চালটাতেই কিছু কেমিক্যাল মাধ্যমে লাল হয়, সেটাতে খরচ কম হয়, সেটাতে লেবার কম লাগে, সেটা জাস্ট চালটাকে যে প্রসেসিং, একবার প্রসেসিংয়ের পর সেকেন্ড টাইমেই মুড়ি বেরিয়ে আসে। আর আমাদের একটা চালকে ধুয়ে 2 দিন কোল্ড জায়গায় রাখতে হবে, 3 বার সেটাতে হিট দিতে হবে, তারপরে তার থেকে মুড়ি তৈরি হবে। আমাদের প্রসেসিং কষ্ট সেই জন্য অনেক বেশি, আর আমাদের কোনো রকম কেমিক্যাল, অনেকে বিভিন্ন রকম জায়গায় আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে মুড়িতে কি কিছু মেশানো হয়। আমি বলছি আমাদের যে প্রসেস, সেই প্রসেসে কোনো কিছু যদি আমরা চালে মেশাই তাহলে আমাদের সেখান থেকে মুড়ির কোনো রকম মুড়ি তৈরি হবে না। মুড়ি করতে গেলে ইউরিয়া লাগে, এই সমস্ত কথা। আমি বলছি আমরা তো এর সাথে যুক্ত না, আমাদের যে পদ্ধতি সেটা সম্পূর্ণ আলাদা। আর হাজবেন্ড কি করেন? হাজবেন্ড স্কুল টিচার। যে কোনো প্রবলেমের আমার একটা এখন সলিউশন বলতে আমার হাজবেন্ড। সেটা নিজের পড়াশোনার দায়িত্ব নিজেই নিয়েছো? হ্যাঁ দিদি। কবে থেকে করছো এটা? শুরু হয়েছে দিদি, আমি একদম নিম্ন মধ্যবিত্ত মুসলিম ফ্যামিলির মেয়ে। আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি। তো আমার বাবা পেশায় একজন সাধারণ কৃষক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবাকে অনেক কটূক্তি শুনতে হয়েছে, যেহেতু আমরা 3 বোন। মাধ্যমিক হয়েছে, উচ্চ মাধ্যমিক হয়েছে, এবার বিয়ে দিয়ে দাও, 18 বছর হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দাও। ইভেন এটা পর্যন্ত শুনতে হয়েছে কি যে তুমি পড়াশোনার জন্য যে টাকাটা ইনভেস্ট করছো সেই টাকাটা তুমি রেখে দাও, সেভিংস করো, বিয়েতে কাজে লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা সবসময় এটা মানে করেছে যে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। খুব কষ্ট করতে দেখেছি বাবাকে, যে সারা রাত হয়তো গায়ে জ্বর, কিন্তু আবার সকালবেলায় উঠে মাঠে চলে গেছে। এবার সমস্যাটা হলো হঠাৎ করে একদিন ভোরবেলায় বাবার হার্টে পেন হচ্ছে, বুকে পেন হচ্ছে। ডাক্তারবাবু বললেন যে একটা ভালভ টোটালি ব্লকেজ হয়ে গেছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। অপারেশনের পরে যখন বাবাকে নিয়ে এলাম, তারপর তার চেক আপ, তার ওষুধপত্র সব কিছু আছে। আমার পড়াশোনার একটা খরচ আছে, রেগুলার যাতায়াতের খরচ, পড়াশোনার খরচ। মেজো বোন মাধ্যমিক দিল এবছর। তো আমি মাঝখানটায় ভাবি যে আমি পড়াশোনা ছেড়ে দেবো, কিন্তু পর মুহূর্তে মনে হলো যে একটা সমস্যা এসেছে, কিন্তু আমি মাঝপথে সেখান থেকে মুখ ঘুরিয়ে পালাতে পারি না। আমার বাবা তো স্বপ্ন দেখেছে যে তোমাকে হায়ার স্টাডি করাবো, নিজের পায়ে দাঁড় করাবো। তো আমি সিদ্ধান্ত নিই যে আমাকে মাঠে নামতে হবে। আমি কাকাদের সাহায্য নিয়ে আমি নামি মাঠে, চাষ করতে শুরু করি। হ্যাঁ, চাষ করতে মানে আমাদের যেমন মেনলি আলু চাষটা মেন। তাহলে আর পড়াশোনাটা কি হলো? পড়াশোনা চলছে। আমি সকাল 6:30 থেকে আমি বেরোই। আমি টিউশন পড়ে, নিজে পড়ে, তারপর ইউনিভার্সিটি ক্লাস করি। ক্লাস করে এসে আমি ডাইরেক্ট টিউশন পড়াতে যাই। টিউশন পড়িয়ে তারপর বাড়ি ঢুকি 9টায়। মানে আমার 6:30 থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত। তার সাথে সাথে চাষ চলছে? চাষ চলছে, পড়ানো চলছে। চাষটা এখন শিখে গেছো? কিছুটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।